ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিছু ভয়, কিছু রহস্য রোমাঞ্চ আর কিছু প্রেম দিয়ে সাজানো আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল রাইটার্স লিপি আজ আপনাদের জন্য সুস্মিতা পালের লেখা শ্বাসরুদ্ধকর গল্প মৃত্যু ফাঁদ। গল্প শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন আর এমন আরো ভয় ও রহস্যময় গল্পের জন্য আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। রাত তখন গভীর। থানার বাইরে জমাট অন্ধকারের মাঝে তিনটি গাড়ি প্রস্তুত। পুলকেশ, মৃন্ময়, কৌশিক এবং সহকারী অফিসার প্রীতম। চারজনের দলটি জিপ আর অন্য দুটি গাড়িতে পুলিশ বাহিনীর একটি ছোট দল নিয়ে জঙ্গলের গভীরে রওনা হলো। জিপের চালকের আসনে বসে কন্ট্রোল রুমের দিকে তাকিয়ে কৌশিক বলল, কন্ট্রোল, আমরা রওনা হচ্ছি। টার্গেট লোকেশন কালী মন্দিরের মাঠ সংলগ্ন জঙ্গল। 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো। প্রীতমের মুখে ছিল এক অতিরিক্ত আত্মবিশ্বাসের ছোঁয়া, ঠোঁটের কোণে চাপা হাসি, যা কেবল অভিজ্ঞ কৌশিকের চোখেই সামান্য অস্বস্তি জাগাচ্ছিল। প্রীতম জিপের সামনে সিটে বসলো। ওয়্যারলেসে সামান্য চাপা স্বরে সতর্কভাবে কৌশিক বলল, সবাই প্রস্তুত তো? আমাদের লক্ষ্য ইন্দ্রজিৎ এবং তার ডেরার সমস্ত প্রমাণ বাজেয়াপ্ত করা, কোনো ভুল যেন না হয়। মৃন্ময় প্রস্তুত তো? পিছনের সিট থেকে মৃন্ময় দৃঢ় কণ্ঠে বলল, প্রস্তুত স্যার, ব্যাকআপ প্ল্যানও তৈরি আছে, আমরা কোনো ঝুঁকি নেব না। পুলকেশ, যে অন্য গাড়িতে ছিল, জিপের কাছে এসে একবার ঝুঁকে তাকালো এবং উত্তেজিত স্বরে বলল, স্যার, এবার আর কোনো শান্তি নয়, সরাসরি অ্যাকশন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এটা শুনে মাথা নেড়ে কৌশিক বলল, পুলকেশ, সাবধানে থেকো, ওরা কিন্তু খুব ভয়ঙ্কর। চিন্তা করবেন না স্যার, আমি সামনের দলটা নিয়ে এগোচ্ছি। আমি এই জায়গাটা ভালো চিনি, একদম সঠিক সময়ে আক্রমণ হবে। কৌশিক সরাসরি প্রীতমের দিকে তাকালো। প্রীতমের এই অতিরিক্ত জেদ ও দ্রুততা কৌশিককে কিছুটা ভাবাচ্ছিল। তাই কৌশিক কিছুটা সন্দেহ মিশ্রিত স্বরে বলে উঠল, প্রীতম, তুমি এত নিশ্চিত কি করে? তুমি তো শান্তিপুরে নতুন এসেছ। দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে প্রীতম হাসি মুখে বলল, স্যার, আমি হেডকোয়ার্টার থেকে ট্রেনিং নিয়ে এসেছি। আর তন্ময় স্যার যাওয়ার আগে আমাকে যে ফাইলগুলো দিয়ে গেছে, তাতে সব রুট, ম্যাপ আর গোয়েন্দা তথ্য একেবারে পরিষ্কার। আমি শুধু কাজটা গুছিয়ে আনতে চাই। কৌশিককে শান্ত করার ভঙ্গিতে মৃন্ময় বলল, স্যার, ওর সাহসকে কাজে লাগানো যাক, আমাদের হাতে সময় কম। কৌশিক দ্বিধা কাটালো। ঠিক আছে প্রীতম, তুমি সামনের জিপে যাও, আমরা পিছু নিচ্ছি। ওয়ারলেসে যেন কোনো ভুল না হয়। প্রীতমের নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত জঙ্গলের গভীরে একদম ফাঁদের মুখে প্রবেশ করলো। প্রীতম একবার হেডলাইট নিভিয়ে দ্রুত তার পকেটে থাকা ওয়াকি টকিতে ফিসফিস করে কিছু নির্দেশ দিল, যা সামনের গাড়ির ইঞ্জিনের শব্দে চাপা পড়ে গেল। পুলিশ বাহিনী প্রীতমের নির্দেশিত পথে একটি খোলা গাছপালায় ঘেরা জায়গায় পৌঁছাতেই প্রীতম হঠাৎ সামনের জিপটি দ্রুত ব্রেক কষলেন। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে একসাথে তীব্র আক্রমণ শুরু হলো। এটি কোনো সাধারণ সংঘাত ছিল না, ছিল নিখুঁত পরিকল্পনা করা এক মৃত্যু ফাঁদ। পুলিশি সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই প্রায় 30-40 জন গুন্ডা হাতে অস্ত্র নিয়ে গাছপালার আড়াল থেকে তাদের ঘিরে ফেলল। কৌশিক হতবাক হয়ে জিপ থেকে বেরিয়ে চিৎকার করে বলল, এ কি, আমরা তো ফাঁদে পড়েছি। প্রীতম, তোমার কি হলো? অ্যাকশন নাও, তোমরা সবাই কভার নাও। কিন্তু প্রীতম ততক্ষণে জিপের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে। ঠিক তখনই গুন্ডাদের মাঝখান থেকে ডাকু তার হিংস্র দলবলকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটি ভারী এবং ধারালো তরোয়াল। বিদ্রুপের হাসি হেসে উন্মত্তের মতো বলল,
তোরা ভেবেছিলি সহজে পার পাবি? তোদের জন্য জঙ্গলে শেষ রাত, বোকার দল। সবার আগ ইন্দ্রজিৎকে ঘাটালে এমনটাই হয়। তোদের জীবনের ভুলটা আজ শুধরে নেব। মৃন্ময় দ্রুত বন্দুক বের করে বলল, গুলি চালাও, কভার ফায়ার। পুলিশ বাহিনীর ওপর হামলা শুরু হলো। এটি ছিল এক রক্তক্ষয়ী আক্রমণ। গুন্ডারা রড, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়ল। পুলকেশ ও মৃন্ময় বীরের মতো লড়ছিল। পুলকেশ খালি হাতেই একজন গুন্ডাকে ঘায়েল করে তার কাছ থেকে রড ছিনিয়ে নিল। তোরা মানুষ নামের কলঙ্ক, আয় সামনে। কিন্তু গুন্ডারা যেন আগে থেকেই আজকের জন্য প্রস্তুত ছিল। তাদের আক্রমণ ছিল সুসংগঠিত। পুলিশের সীমিত দলটি গুন্ডাদের সংখ্যা এবং আক্রমণের তীব্রতার কাছে দুর্বল হতে শুরু করলো। চারিদিকে শুধু গুলির আওয়াজ, গোঙানি আর চিৎকারের শব্দ। এক পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বলল, ওরা অনেক বেশি। বাঁচান স্যার। একে একে অনেক পুলিশি সদস্যরা গুরুতর আহত হতে শুরু করলো এবং কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়লো। তাদের ইউনিফর্ম রক্তে ভিজে যাচ্ছে। আহতদের চিৎকারে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে গেল। পরিস্থিতি দ্রুত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কৌশিকের মুখে তখন কেবল অবিশ্বাস আর চরম হতাশা। সে বুঝতে পেরেছিল এই ফাঁদের পরিকল্পনা এতই নিখুঁত যে এর পিছনে তাদেরই কেউ রয়েছে। চারিদিকে শুধু গুলির শব্দ আর গোলামি। ঠিক সেই মুহূর্তে প্রীতম হঠাৎ গুলি চালানো থামিয়ে দিল। তার হাত থেকে বন্দুকটি আলতো করে নামিয়ে নিল, যেন খেলার শেষ অংশে পৌঁছে গেছে। এক অশুভ প্রশান্তি নিয়ে সে মৃন্ময় ও কৌশিকের দিকে এগিয়ে গেল। কৌশিক রাগে চিৎকার করে নিজেও হাঁটু গেড়ে গুন্ডাদের দিকে গুলি চালাতে চালাতে বলল, প্রীতম, তুমি গুলি চালাচ্ছ না কেন? তোমার দিকে দুজন আসছে, ফায়ার করো। শেষ করে বলছি, আমাদের কভার দিচ্ছ না কেন? প্রীতম কিন্তু নির্বিকার। সে বন্দুকটি পকেটে রেখে এক শীতল তাচ্ছিল্যের হাসি হাসল। সেই হাসি ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। গুলি? কাকে মারবো কৌশিক? আমার নিজের লোককে? প্রীতমের এই কথায় যেন মুহূর্তের মধ্যেই জঙ্গলের সব শব্দ থেমে গেল। গুন্ডারাও থামল। কৌশিক, মৃন্ময় এবং পুলকেশ সকলেই সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। প্রীতমের এই কথা যেন তাদের মাথার উপর বজ্রপাতের মতো নেমে এলো। তারা যেটা শুনছে যেন তাদের বিশ্বাসই হচ্ছিল না। পুলকেশ অবিশ্বাস্য কণ্ঠে বিস্ফোরিত চোখে বলে উঠল, প্রীতম, তুমি এই ইউনিফর্মের আড়ালে লুকিয়েছিলে? কি বলছো এসব? ঠিকই শুনেছিস পুলকেশ। তোরা ভাবলি তোরা বুদ্ধি দিয়ে ইন্দ্রজিৎকে ধরবি। আসল খেলাটা তো আমিই খেলেছি। তন্ময়কে সরানো থেকে তোদের এই জঙ্গলে টেনে আনা পর্যন্ত সব আমার চাল ছিল। আমি তোদের সমস্ত পরিকল্পনা ইন্দ্রজিৎকে জানিয়েছি। তোরা শুধু আমার হাতে ঘুঁটি ছিলে। কৌশিকের চোখ জ্বলে উঠল। তার সারা শরীর ক্রোধে কাঁপতে লাগলো। বিশ্বাসঘাতক! তুই শুধু আমাদের সাথে নয়, পুরো দেশের সাথে প্রতারণা করেছিস। আমি জানতাম তোর মধ্যে কিছু একটা গলদ আছে। আইন তোকে ছাড়বে না, তুই শেষ হয়ে যাবি। আইন? আইন তো আমি তৈরি করবো স্যার। টাকার কাছে আইনের কোনো দাম নেই। আর তোরা দুজন, পুলকেশ ও মৃন্ময়, আমার সবচেয়ে বড় কাঁটা ছিল। এখন আমার পথে পরিষ্কার। এত সহজে ধরা দেব না প্রীতম। তুমি আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এর ফল তোমায় পেতেই হবে। এই ইউনিফর্মের মর্যাদা তুমি বোঝোনি। তোর শেষ নয়তো আমাদের। আমি তোকে জীবন্ত ছাড়বো না। চারপাশে আহত পুলিশ এবং গুন্ডাদের ভিড়ের মাঝে প্রীতমের এই বিশ্বাসঘাতকতা এক চরম মানসিক সংঘাতের সৃষ্টি করলো।
প্রীতমের বিশ্বাসঘাতকতার কথা মাথায় আসতেই ইন্সপেক্টর কৌশিক ক্রোধে ফেটে পড়ল। তার সমস্ত অভিজ্ঞতা আর সম্মান ধূলিসাৎ হওয়ার ক্ষোভ নিয়ে সে প্রীতমের ওপর ঝাঁপিয়ে পড়ল। শয়তান, তুই পুলিশ নামে কলঙ্ক। আমি তোকে আজ নিজের হাতে শাস্তি দেব। কলঙ্ক নয়, সুযোগ। এই সুযোগ আমি ছাড়বো না স্যার। শুরু হলো দুজনের মধ্যে এক তীব্র এবং হিংস্র লড়াই। কৌশিক তার প্রশিক্ষিত হাত দিয়ে সজোরে প্রীতমের চোয়ালে ঘুষি মারল। প্রীতম টাল সামলে দ্রুততার সঙ্গে একটি লাথি মারল কৌশিকের পেটে। তারা মাটিতে ধুলো উড়িয়ে গড়াগড়ি খেল। কৌশিক, যে একজন অভিজ্ঞ অফিসার, প্রীতমকে বশে আনতে চাইছিল, কিন্তু প্রীতম, সে তো কৌশিকের দুর্বল দিকগুলো জানতো। তাই সে ঠিক তার পুরনো আঘাতের জায়গায় আঘাত হানল। কৌশিক যন্ত্রণায় কুকিয়ে উঠল। ঠিক সেই সময় এই দুর্বলতার সুযোগ নিল ডাকু ও বম্বু। প্রীতম ভাই, আমরা আসছি। প্রীতমের সঙ্গে ডাকু ও বম্বু মিলিত হামলা শুরু করলো কৌশিকের উপর। ডাকু তার হাতে থাকা ভারী এবং মরচে পড়া রডটি নিয়ে কৌশিকের কাঁধ ছুঁয়ে মাথায় আঘাত করলো। কৌশিক চোখ উল্টে মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো। মৃন্ময় পিছন থেকে এসে ডাকুকে আটকাতে গেল। তার চোখে ছিল তার স্যারকে আঘাত করার প্রতিশোধের আগুন। ডাকু, তোর এই শয়তানি আজ শেষ হবে। মৃন্ময় তার মার্শাল আর্ট দক্ষতা ব্যবহার করে ডাকুকে পরাস্ত করতে চাইল। সে ক্ষিপ্ত গতিতে একটা লাথি ছুড়ল, যা ডাকু কোনো মতে এগিয়ে গেল। কিন্তু বম্বু ছিল আরো দ্রুত। বম্বু পিছন দিক থেকে মৃন্ময়ের পা ধরে টান মারল। মৃন্ময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। পুলিশ বাবু, এত জোর দিয়ে লড়লে কি করে হবে? তোমার শক্তি শেষ। তিনজনের সম্মিলিত হামলায় তারা আর পেরে উঠল না। কৌশিক মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারাতে শুরু করলো। মৃন্ময়ও ডাকু ও বম্বুর লাগাতার আক্রমণ এবং প্রীতমের চতুরতার কারণে দুর্বল হয়ে পরাজিত হলো। তারা দুজনেই চরম ক্লান্তিতে মাটিতে কামড়ে পড়ে রইল। তাদের চোখে তখন শুধু পরাজয়ের হতাশা। খেলা শেষ, এবার বাকি শুধু ওই পুলকেশ। পুলকেশের চোখেও তখন শুধু পরাজয়ের ছবি। তার বন্ধু মৃন্ময় এবং কৌশিক দুজনেই মাটিতে লুটিয়ে আছে। চারিদিকে গুন্ডাদের উল্লাস আর জঙ্গল জুড়ে গোঙানির শব্দ। গুন্ডাদের হাতে আহত হয়ে সে নিজেও হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীরে তখন প্রচন্ড ব্যথা, প্রতিটি পেশি প্রতিবাদ জানাচ্ছিল। ইন্দ্রজিৎ এবং প্রীতমের এই চূড়ান্ত চক্রান্তে ইন্দ্রজিৎ জেতার সম্ভাবনা তখন নিশ্চিত। শেষ হয়ে গেল, সব শেষ। একটা গুন্ডা পিছন থেকে এসে তখন তার কাঁধে বন্দুকের বাট দিয়ে আঘাত করলো। আর কতক্ষণ বসে থাকবি? চল, প্রীতম ভাইয়ের কাছে চল, তোর খেল খতম। পুলকেশের চোখ ঝাপসা হয়ে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনের গভীরে যন্ত্রণার ওপারে ভেসে উঠল তার প্রেমিকার মুখ এবং তার বলা সেই শেষ কথাগুলো কানে বেজে উঠল। নিজেকে হারিয়ে ফেলো না, আর মনে রেখো, অসহায় লোকেদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে থাকবে। এই স্মৃতি যেন তার মস্তিষ্কে ঠান্ডা জলের মতো কাজ করলো। তার মনে এখন ক্রোধ নয়, এলো শুধু শীতল যুক্তি ও তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। আর ধীরে ধীরে বলল, আমি গ্রামবাসীদের ভরসা। এই কথাটি তাকে উঠে দাঁড়ানোর শক্তি দিল। পরাজয় স্বীকার করা তার ধাতে নেই। সে দ্রুত মাথা তুলে চারপাশে তাকালো। গুন্ডারা তখন বিজয়ের উল্লাসে মত্ত। তাদের মনোযোগ শুধু আহত পুলিশদের দিকে। পুলকেশ চোখ দিয়ে পুরো জঙ্গলটাকে ম্যাপের মতো করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো। সে লক্ষ্য করলো এত বড় আক্রমণের পরও ইন্দ্রজিৎ আসছে না। আর নিজের মনেই বলে উঠল,
এটা কোনো সাধারণ গেম ফাইট নয়। ইন্দ্রজিৎ বুদ্ধিমান, সে নিশ্চিত নিরাপদ দূরত্বে আছে। হঠাৎ তার চোখ গেল জঙ্গলের একটি উঁচু টিলারের আড়ালে। গাছপালার ফাঁক দিয়ে সে বড় কালো গাড়ির একটি ঝলক দেখতে পেল, যা এই জায়গায় মোটেও মানানসই নয়। তাই সে নিজের মনেই বলে উঠল, গাড়ি এত গভীরে, ওই গাড়ি কি করছে? পুলকেশের মনে হলো ইন্দ্রজিৎ দূরে গা ঢাকা দিয়েছে। সে গুন্ডাদের চোখ এড়িয়ে হামাগুড়ি দিয়ে সেই গাড়ির দিকে এগোতে শুরু করলো। সে যত এগোচ্ছে তার শরীর ব্যথায় কুঁকিয়ে উঠছে, কিন্তু তবুও সে তার লক্ষ্যে স্থির ছিল। গাড়ির কাছে পৌঁছে দেখে ভেতরে কেউ নেই, কিন্তু চালকের আসনে একটি বিশেষ ধরনের জিপিএস ডিভাইস চালু আছে, যা দিয়ে মাঠের এই জায়গাটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুলকেশ জিপিএস স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠল। ইন্দ্রজিৎ সম্পূর্ণ খেলাটি দূর থেকে উপভোগ করছে এবং মুচকি হাসছে। এটা দেখে সে বিড়বিড় করে বলল, এই সেই ডিভাইস, প্রীতমকে এখান থেকেই নির্দেশ দেওয়া হচ্ছিল। পুলকেশ অতি সাবধানে এবং দ্রুততার সাথে ডিভাইসটি খুলে পকেটে রাখলো, যাতে ইন্দ্রজিৎ দেখতে না পায়। সে ডিভাইসটি নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু ইন্দ্রজিতের হাসির আওয়াজে পুলকেশ ঘুরে তাকালো এবং তার আরো জেদ বেড়ে গেল। হাসছিস ইন্দ্রজিৎ? তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না। এখন পুলকেশের হাতে শুধু একটি প্রমাণ নয়, আছে একটি গুপ্ত পরিকল্পনার চাবিকাঠি। তাকে দ্রুত তার বন্ধুকে সতর্ক করতে হবে। পুলকেশ আর সময় নষ্ট করলো না। তার হাতে থাকা জিপিএস ডিভাইসটি দ্রুত সরিয়ে তার পুরনো কিন্তু গোপন প্ল্যান কার্যকর করার সিদ্ধান্ত নিল। সে বাকিদের চোখ এড়িয়ে কোনো রকমে আহত মৃন্ময়ের কাছাকাছি এলো। মৃন্ময়, চোখ খোল। ফার্স্ট প্ল্যান ফেল, সেকেন্ড প্ল্যান অ্যাক্টিভেট। পুলকেশ মৃন্ময়ের দিকে স্থির দৃষ্টিতে তাকালো এবং চোখের ইশারা করলো। সংকেতটি ছিল, ফাঁদ কাজ করেছে, এবার ডেকে আনো, এটাই সঠিক সময়। মৃন্ময় যদিও প্রচন্ড আহত, তবুও তার বন্ধুর চোখে সেই সংকল্পের আগুন দেখে শেষ শক্তিটুকু সঞ্চয় করলো এবং সামান্য চোখ খুলে অতি কষ্টে মৃন্ময় বলল, বুঝেছি বন্ধু, টার্গেট ইনসাইট। মৃন্ময় তার শেষ শক্তি দিয়ে তার জামার কলারের কাছে লোকানো মাইক্রোফোনটি চালু করে দিল, যা তাদের প্রাথমিক পুলিশ বাহিনীর কাছে মূল অংশ থেকে দূরে রাখা অতিরিক্ত ফোর্সের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল। মৃন্ময় ক্ষীণ কিন্তু স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে মাইক্রোফোনে বলল, কোড রেড, কোড রেড, হামলা, সব দলবল নিয়ে ভেতরে প্রবেশ করুন এখনই, দ্বিতীয় স্ট্রাইক, কোনো অপেক্ষা নয়। মৃন্ময়ের কণ্ঠস্বর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ওয়্যারলেসের মাধ্যমে অন্য প্রান্তে পৌঁছালো। সঙ্গে সঙ্গে বহু পুলিশ প্রবল গতিতে জঙ্গল ভেদ করে হামলা করলো। তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল এবং তাদের কৌশল ছিল সামরিক ধাঁচের। গুন্ডাদের ওপর তীব্র পাল্টা আক্রমণ শুরু করলো তারা। প্রীতম তখন বিজয়ের ভঙ্গিতে আহত কৌশিককে শেষবারের মতো আঘাত হানতে যাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ উল্টো দিক থেকে আসতে দেখে সে থমকে গেল এবং হতবাক হয়ে প্রীতম বলল, এই প্ল্যান তো আমার জানা ছিল না। কি হচ্ছে এসব? পুলকেশ দম নিয়ে মাটি থেকে উঠে দাঁড়ায় এবং বলে, সবকিছু ফাঁস করে দিতে নেই। প্রীতম, তুই ভেবেছিলিস তোর বিশ্বাসঘাতকতা দিয়ে আমাদের থামিয়ে দিবি? তোর মতো বিশ্বাসঘাতকতার জন্য দ্বিতীয় প্ল্যান রাখা হয়েছিল। তুই আজ শেষ, তোর খেলা খতম। তোকে আমি ছাড়বো না প্রীতম। না, এ হতে পারে না। ইন্দ্রজিৎ জানে না তোরা তোরা আমাকে ফাঁসাচ্ছিস। আবার শুরু হলো প্রবল লড়াই।
তবে এবার পুলিশের দল ছিল সংখ্যায় বেশি এবং আক্রমণ ছিল আরো বেশি হিংস্রতায় ভরা। তারা গুন্ডাদের কোনো সুযোগ দিল না। প্রীতম তার সব শক্তি দিয়ে পুলকেশের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এবার পুলকেশ নতুন পুলিশের সমর্থনে প্রীতমকে শক্ত হাতে মোকাবিলা করলো। পুলকেশের চোখে ছিল প্রতিশোধের আগুন। প্রীতমের পেটে লাথি মেরে পুলকেশ এই নে। বলল, এটা তোর বিশ্বাসঘাতকতার পুরস্কার। তুই ইউনিফর্মের মর্যাদা রাখিসনি। মাটিতে পড়ে গিয়েও পিস্তল বের করতে করতে প্রীতম আমি বলল, মরবো না, আমি বেঁচে থাকবো। কিন্তু ততক্ষণে পুলিশ ফোর্স তাকে ঘিরে ফেলেছে। প্রীতমকে গুন্ডাদের সঙ্গে লড়াই করা অবস্থাতেই নিরস্ত্র করে গ্রেপ্তার করা হলো। ডাকু এবং বম্বু তখনও উন্মত্তের মতো লড়ছিল। বম্বু বলে উঠল, শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। কিন্তু তীব্র পুলিশি ফায়ারিং এর মুখে তাদের প্রতিরোধ ভেঙে পড়ল। ডাকু এবং বম্বুকে পুলিশের গুলিতে হত্যা করা হলো। লড়াইয়ে অনেক লোক মারা গেল ইন্দ্রজিতের। জঙ্গল তখন রক্তের স্রোতে ভিজে গেছে। পুলিশের শেষ হামলায় জঙ্গল সম্পূর্ণ শান্ত। ইন্দ্রজিতের দলের অধিকাংশ গুন্ডা হয় নিহত, নয়তো আত্মসমর্পণ করেছে। প্রীতম গ্রেপ্তার হয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় জিপে বসে আছে। চারিদিকে শুধু বিজয়ের আবহ। জঙ্গলটা মুক্ত এবং শান্তিময় হলো। পুলকেশ, মৃন্ময় ও সদ্য হুঁশফেরা কৌশিক বিজয়ের আবেগে একে অপরের দিকে তাকালো। তাদের ইউনিফর্ম ছেঁড়া, শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু চোখে জয়ের দীপ্তি। আহত হলেও মুখে হাসি নিয়ে প্রীতমের দিকে ইঙ্গিত করে কৌশিক বলল, হ্যাঁ, এই বিশ্বাসঘাতককে দেখে রাখিস। মিন্ময়, পুলকেশ, তোমরা দুজন আজ শুধু আমার জীবন বাঁচিয়েছো তাই নয়, পুরো শান্তিপুরে ঘুম ফিরিয়ে আনলে। তোমায় সেলুট বন্ধু। এই বিজয় শুধু পুলিশের নয়, সাধারণ মানুষেরও। মৃন্ময় অতি কষ্টে উঠে দাঁড়িয়ে পুলকেশের কাঁধে হাত রেখে বলল, তুই পারলি পুলকেশ। তোর জেদ আর সাহস আজ প্রমাণ হলো স্পেশাল ফোর্সের ট্রেনিং এর চেয়েও বড় শক্তি হলো মনের সাহস। পুলকেশ মৃন্ময়কে জড়িয়ে ধরল। আনন্দ ভরা কণ্ঠে ধরে আসা গলায় বলল, আমরা জিতলাম বন্ধু। শান্তিপুর এবার শান্ত হবে, আর কোনো অত্যাচার নয়। আমরা দেখাবো আইন কতটা শক্তিশালী। আমি এখনই হেডকোয়ার্টার ফোন করছি, তন্ময়কে জানিয়ে দেব। তার ফেলে যাওয়া কাজ আমরা শেষ করছি। প্রীতম, তোর মতো লোক আমাদের দলে আর দরকার নেই। কিন্তু সেই বিজয়ের উল্লাস ছিল ক্ষণস্থায়ী। কৌশিকের অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক দুর্বলতার কারণে কিছুটা বেখেয়াল ছিল। হঠাৎ উঠে দাঁড়িয়ে জেদের বশে কৌশিক বলল, দাঁড়াও, আমি আসছি। মিন্ময়, তুমি আহতদের তদারকি করো। পুলকেশ, তুমি প্রীতমকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কোথায় যাচ্ছেন স্যার? আপনার তো প্রাথমিক চিকিৎসা দরকার। না না, আমি ঠিক আছি। শুধু কিছু দরকারি ব্যান্ডেজ আর এই বিজয়ের জন্য বাইরে থেকে কিছু আতশবাজি নিয়ে আসি। আমাদের সব অফিসারদের মনোবল ফেরাতে হবে। এই জয়টার একটা গ্র্যান্ড সেলিব্রেশন চাই। স্যার, আপনি একা যাবেন না। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। আরে, এখানে সব শান্ত। ডাকু আর বম্বু শেষ। ইন্দ্রজিতও এখানে নেই, তো চিন্তা করার কিছুই নেই। 5 মিনিট, আমি এখনই আসছি। কৌশিক জেতার খুশিতে কিছুটা অসতর্ক হয়ে একটি সাধারণ গাড়িতেই একা বাজারের দিকে গেল। তাকে অনুসরণ করছিল একটি কালো গাড়ি, যেটা সে জানতেও পারল না। নির্জন বাজারের মোড়। কৌশিক গাড়ির হেডলাইট জ্বালিয়ে একটি ওষুধ দোকান খুঁজছিল। তখনই কালো গাড়িটি দ্রুত গতিতে এসে তার পথ রোধ করলো। দরজা খুলে বেরিয়ে এলো 3 জন বিলাসদেহী লোক। লোকগুলোর মুখে কোনো উত্তর নেই। মুখে কালো কাপড়ে ঢাকা একজন লোক এগিয়ে এলো। কৌশিক পিস্তল বের করতে করতে বলল, কে তোরা? কি চাস? ইন্সপেক্টর কৌশিক, মদনদার নির্দেশ আছে, তোমায় দরকার। মদন? তার মানে খেলা শেষ হয়নি? দাঁড়া। কৌশিক পিস্তল বের করতে যাবে,
কিন্তু তার আগেই আগন্তুক লোকটি বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে কৌশিকের হাত থেকে পিস্তলটি কেড়ে নিল। মুহূর্তেই অন্য দুজন এসেই কৌশিককে চেপে ধরল। তারা তার মুখ চেপে ধরে দ্রুত গাড়িতে তুলে নিল। মুহূর্তের মধ্যেই বিজয়ের আনন্দ অন্ধকারে ঢেকে গেল। জিপের হেডলাইট ঝলসে উঠল, কিন্তু কৌশিক তখন অন্ধকারে মিলিয়ে গেছে। শান্তিপুরের মাটিতে শুরু হলো এক নতুন ষড়যন্ত্র। ফ্যাক্টরিতে ধরে বেঁধে নিয়ে আনা হলো তাদের। সে একটি উঁচু কাঠের চেয়ারে বসে রয়েছে। কৌশিক, তন্ময় এবং বাকিদের তার সামনে উপস্থিত করানো হলো। তাদের হাত বাঁধা রয়েছে, মুখে রয়েছে সেলোটেপ। কৌশিক এবং তার দলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চেয়ারে বসে থাকা ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি চোখ বন্ধ করে গান গাইছে। শান্তির বাতাসে অশান্তির হাওয়া লেগেছে কিছু জন মরণের ছোঁয়া পেতে এখানে এসেছে। হঠাৎ চোখ খুলে একটি ছুরি হাতে নিল এবং দ্রুততার সাথে উঠে দাঁড়ালো। জোর গলায় বলল, কিরে মিনমা, ভাবছিস তোরা আমাকে, তাই না? এটাকে বলা হয় প্লাস্টিক সার্জারি। আর বিশেষ পদ্ধতি দিয়ে ওর কণ্ঠস্বরটা নিয়ে নিয়েছি। পুরোপুরি হচ্ছে না, একটু গন্ডগোল। একটি লোক এসে তন্ময়কে মুক্ত করে দিল। তন্ময়কে মুক্ত করতে দেখে কৌশিক অবাক হয়ে তাকিয়ে রইল। তন্ময় এসে ব্যক্তিটির পাশে দাঁড়ালো এবং হাসতে থাকলো। কৌশিক কিছু বলার জন্য খুবই উৎসুক। এটা দেখে ব্যক্তিটি ইশারা করলো। কৌশিককেও মুক্ত করা হলো। কৌশিক বলল, তন্ময়, আপনিও? তন্ময় বলল, হ্যাঁ, আমিও। আরে আমি তো প্রথম থেকে ইন্দ্রজিতের সাথে ছিলাম, আর এবার আমি মদনদার সাথ দেব। কৌশিক অবাক হয়ে গেল পুরোপুরি। তন্ময় এতদিন তাকে সাহায্য করেছিল, সবই তাহলে ছলনা, চক্রান্ত ছিল। বারবার এটাই তার মাথায় আসতে থাকলো। কৌশিকের দলের লোকেরাও একটু ভয় পেয়ে গেল, কিন্তু কৌশিক বীরত্বের সাথে বলল, মদন, তুই মিন্ময়ের মুখ নিয়েছিস, কিন্তু একটা কথা মাথায় রাখিস, তুই কোনোদিন সফল হতে পারবি না, কোনোদিন না। মদন ছুরিটি কৌশিকের দিকে তাক করে বলে উঠল, আরে রে 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 রে, কেউ বোঝাও, আমি মদন, নট ইন্দ্রজিৎ। এই বলে নাচতে থাকলো এবং বিড়বিড় করে গান গাইতে থাকলো। हम सकल के साथ मुलाकात होगी, बड़े इंतजार है मुझे जब ऐसा होगी। वाह! हम सकल মদন নিচেই চলেছে এবং গেয়েই চলেছে। কৌশিকের দিকে একজন ভয়ের দৃষ্টিতে তাকিয়ে উঠে দৌড়ে পালালো। শাটার বন্ধ। লোকটিকে দৌড়াতে দেখে মদনের দলের কিছুজন সেদিকে দৌড় লাগালো। মদন নাচ থামিয়ে চেঁচিয়ে বলল, থাম! লোকগুলো দৌড়ানো থামিয়ে মদনের দিকে তাকালো। মদন বলল, আমি 1 মিনিট সময় দিচ্ছি, যারা পালানোর পালিয়ে যা। 1 মিনিট পেরোলে আমি কিন্তু জানে মেরে ফেলবো সব কটাকে। এটা শোনা মাত্রই কৌশিক বাদে দলের সবগুলো নিমেষের মধ্যে দৌড়ে গিয়ে শাটারটি খোলার চেষ্টা করতে থাকলো। এদিকে মদন হাত ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলো, 19, 20, 21, 22, এদিকে শাটার আর তারা খুলতে পারলো না। 24, 25। চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শাটার আর খুলছে না। মদন বলে উঠল, সময় শেষ, ধর সব কটাকে। প্রায় 5-6 জনকে গিয়ে
পাগড়াও করলো মদনের দল। মদন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গিয়ে এক এক জনের ওপর ছুরির হামলা করলো। কোপাতে থাকলো শুধু আর্তনাদ আর আর্তনাদ। কৌশিক মাথা নিচু করে চোখ বুজে নিল। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে চলেছে তার। তন্ময় হেসে চলেছে। একটি লোক দৌড়াতে গিয়ে পড়ে যায়। মদন ঝাঁপিয়ে এসে তার উপর বসে বলল, কি রে, পালাবি কোথায়? রক্তে রক্তময়। তন্ময় চেঁচিয়ে বলল, মদনদা, ওই যে একটা বেঁচে আছে। মদন দৌড়ে গিয়ে তাকেও ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মুহূর্তের মধ্যে মেরে ফেলল। শার্ট তার রক্তে রাঙা। এই রকম অবস্থায় কৌশিকের সামনে এসে দাঁড়ালো সে। কৌশিক আস্তে আস্তে ক্রূর দৃষ্টিতে মদনের দিকে তাকিয়ে বলল, তোর এই রাজ্যত্ব শেষ হবে হবে শয়তান। মদন দ্রুতগতিতে কৌশিকের গলা ছুরি দিয়ে চিরে দিল। কৌশিক মাটিতে পড়ে ছটফট করতে করতে ব্যথাতে মারা গেল। চারিদিকে শুধু লাশ আর লাশ। মদন বলল, শালা অনেক কথা বলো। তন্ময় মদনের কাছে এসে বলল, মদনদা, এবারে প্ল্যানটা কি? মদন শয়তানি হাসি মুখে নিয়ে বলল, ওই শান্তি বার্তাকারী শালা মৃন্ময়, ওকে প্রথমে মেরে ফেলবো, তারপর পুলকেশকে। আর এদেরকে মেরে ফেললেই গল্পের বাকি চরিত্রগুলোকে মারতে কিছুই নেই। সময় শুরু এবারে, গ্রাস করে নেব সব। এই বলে শয়তানি হাসি হাসতে থাকলো। এতক্ষণ আপনি শুনছিলেন মৃত্যু ফাঁদ গল্পের দ্বিতীয় চ্যাপ্টারের অন্তিম পর্ব। বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পুলকেশ, মৃন্ময়, প্রীতম, নূরজাহান, প্রিমা, ইন্দ্রজিৎ এবং তন্ময়। গল্পের কথক হিসেবে আছেন স্বয়ং সুস্মিতা দেবী, আর পরিচালনায় মৃন্ময় এবং ইশিকা। তাহলে আজকের মতো এখানেই শেষ করি।